নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে আরআরবি এনটিপিসি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস। আজকে আমি করাবো 35 নম্বর ক্লাস। এই শিফটটি 15ই ফেব্রুয়ারি 2021 সালের দ্বিতীয় শিফটে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। গগন ইসরোর একটি উপগ্রহ, এর সম্পূর্ণ রূপ কী? গগনের সম্পূর্ণ রূপ কী? তো সঠিক উত্তর হবে জিপিএস এইডেড জিও অগমেন্টেড নেভিগেশন। জিপিএস এইডেড জিও অগমেন্টেড নেভিগেশন। ভারতের সংবিধান অনুসারে রাজ্যের রাজ্যপাল নিয়োগের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যোগ্যতার মানদণ্ড নয়? তো দেখো কি কি যোগ্যতা দরকার হয়। আগে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, এটা রাজ্যপাল নিয়োগের শর্ত। অর্থনৈতিকভাবে লাভজনক কোনো পেশায় নিযুক্ত থাকতে পারবেন না, এটাও শর্ত। তার বয়স 35 বছর পূর্ণ হতে হবে, এটাও ঠিক। আর অপশন ডিতে রয়েছে দেখো, তাকে অবশ্যই রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্যতা থাকতে হবে। তো এটা কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। রাজ্যসভার সদস্য হতে হবে এমন কোনো যোগ্যতা বা মানদণ্ড নেই রাজ্যপালের ক্ষেত্রে। দেখো, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 153-তে বলা রয়েছে প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন, ঠিক আছে। প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবে, এটা বলা রয়েছে ভারতীয় সংবিধানে 153 নম্বর অনুচ্ছেদে। একজন রাজ্যপাল এক বা একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। নিচের কোনটি পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর শ্রেণী বিভাগ নয়? তো কী হবে সেটা? প্রাইভেট সেক্টর আন্ডারটেকিংসের শ্রেণী বিভাগ। তো সঠিক উত্তর হবে স্টেট প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ। এটা কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের শ্রেণী বিভাগ নয়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন? তো সঠিক উত্তর হবে পবন কুমার চামলিং। পবন কুমার চামলিং তিনি সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 24 বছর 165 দিন মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। পবন কুমার চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি 24 বছর 165 দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আর দ্বিতীয় স্থানে রয়েছেন নবীন কুমার পট্টনায়ক, তিনি 24 বছর 99 দিন, ঠিক আছে, 24 বছর 99 দিন উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 24 বছর 99 দিন ছিলেন নবীন পট্টনায়ক, তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কোথায়? তো সঠিক উত্তর হবে নতুন কলকাতায়, ঠিক আছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কলকাতায়। এটি 13ই ফেব্রুয়ারি 1890 সালে প্রতিষ্ঠিত হয়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 13ই ফেব্রুয়ারি 1890 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। 2 অক্টোবর 2019 মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী? তো 2 অক্টোবর 2019 মহাত্মা গান্ধীর
150তম জন্মবার্ষিকী, ঠিক আছে, 150তম জন্মবার্ষিকী। স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি ভারত সরকার কবে চালু করেছিল? তো স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি ভারত সরকার 16ই জানুয়ারি 2016 সালে চালু করেছিল, ঠিক আছে, 16ই জানুয়ারি 2016 সালে এই উদ্যোগটি চালু করেছিল। এই উদ্যোগটি চালু করা হয়েছিল কিসের জন্য? এটি চালু করা হয়েছিল উদ্ভাবন এবং স্টার্টআপগুলি উন্নত করা, বিনিয়োগকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করা, উদ্যোক্তাদের সমর্থন করা এবং ভারতকে চাকরি নির্মাতাদের একটি দেশে রূপান্তরিত করা। এটাই ছিল স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগ। প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ডিসেম্বর 2015 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো 2024 সালে গুয়াহাটিতে 10তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আইআইটি দিল্লিতে। আইআইটি দিল্লিতে প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। আর 10ম হয়েছে 2024 সালে গুয়াহাটিতে। কবে? নভেম্বর ডিসেম্বরে, ঠিক আছে। পরিবেশ, PARIVESH এর পূর্ণরূপ কী? তো এর পূর্ণরূপ প্রোঅ্যাক্টিভ রেসপন্সিভ ফ্যাসিলিটেশন বাই ইন্টারেক্টিভ ভার্চুয়াস অ্যান্ড এনভায়রনমেন্টাল সিঙ্গেল উইন্ডো হাব, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। তো কি বলেছে? প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রেসপন্সিভ ফ্যাসিলিটেশন বাই ইন্টারেক্টিভ ভার্চুয়াস অ্যান্ড এনভায়রনমেন্টাল সিঙ্গেল উইন্ডো হাব, এটা হচ্ছে পরিবেশের সম্পূর্ণ রূপ। যদি একটি জ্বলন্ত মোমবাতিকে একটি কাচের জার দিয়ে ঢেকে রাখা হয় তবে কিছুক্ষণ পর নিভে যায়, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে সীমিত অক্সিজেনের কারণ। তো সীমিত অক্সিজেনের কারণে ঢাকা মোমবাতি কিছুক্ষণ পর নিভে গেল, ঠিক আছে। তো ওই মোমবাতিকে যখন ঢাকা দেওয়া হবে তখন কিন্তু সেখানে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়, আর অক্সিজেন না থাকার কারণে কিন্তু কি হয়? এই মোমবাতিটা কিন্তু নিভে যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদী আরব সাগরে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে সবরমতী নদী। সবরমতী নদী আরব সাগরে প্রবাহিত হয়েছে বা মিশে গেছে। নিচের কোন প্রাকৃতিক সম্পদ একটি অক্ষয় সম্পদ? তো কোন প্রাকৃতিক সম্পদ অক্ষয় বলতে কখনোই বিনষ্ট বা নষ্ট হবে না? সঠিক উত্তর হবে সূর্যের আলো। সূর্যের আলো একটি প্রাকৃতিক সম্পদ যা অক্ষয় সম্পদ। কাশ্মীর পুনর্গঠন বিল 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ দ্বারা রাজ্যসভায় পেশ করা হয়েছিল। সংসদের এই আইন কবে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? তো সঠিক উত্তর হবে 9ই আগস্ট 2019 সালে। 9ই আগস্ট 2019 সালে রাষ্ট্রপতি এই বিলটিকে সম্মতি দেয়, ঠিক আছে। দেখো 5ই আগস্ট 2019 রাজ্যসভায় এবং তারপরে 6ই আগস্ট 2019 সালে লোকসভা দ্বারা এই কাশ্মীর পুনর্গঠন বিল 2019 পাশ করা হয়েছিল। ওয়েগনারের মতে নিচের কোন শক্তি মহাদেশের প্রবাহের জন্য দায়ী ছিল? তো সঠিক উত্তর পৃথিবীর আবর্তন। মহাদেশের প্রবাহের জন্য দায়ী হচ্ছে পৃথিবীর আবর্তন। অয়েল ইন্ডিয়া লিমিটেড একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এটি একটি কি? তো অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা একটি নবরত্ন কোম্পানি, ঠিক আছে, নবরত্ন কোম্পানি। অয়েল ইন্ডিয়া কোম্পানি বা অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা কিন্তু একটি নবরত্ন কোম্পানির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লিখিত একটি
উৎস প্রোগ্রামকে একটি নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষাতে অনুবাদ করে? তো সঠিক উত্তর হবে কম্পাইলার। কম্পাইলার, ঠিক আছে। আইবিইএফ হলো বিশ্ববাজারে ভারতের অর্থনৈতিক উপস্থিতি বাড়াতে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দ্বারা প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট। এই আইবিইএফ এর সম্পূর্ণ রূপ কী? তো দেখো বন্ধুরা, প্রতিটা শিফটেই 2 থেকে 3টি প্রশ্ন এমন দিচ্ছে যে সম্পূর্ণ রূপ বের করতে হবে। প্রতিটা শিফটে দেখা গেছে, আজকে 35 নম্বর সেট হচ্ছে, তো প্রতিটা শিফটেই দেখা গেছে যে এই সম্পূর্ণরূপ কিন্তু তোমার আসছে। তো এই দিকে একটু লক্ষ্য রাখবে তোমরা, ঠিক আছে। তো আইবিইএফ এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন, এটা হচ্ছে আইবিইএফ এর সম্পূর্ণ নাম। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যখন কোনো বস্তু আলোর পথে আসে তখন ড্যাশ ছায়া গঠিত হয়। কোনো আলোর সামনে কোনো যদি বস্তু চলে আসে তাহলে কি হবে? সে ছায়া কি হবে? অস্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অস্বচ্ছ ছায়া গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আল বিরুনি তার কিতাব উল হিন্দ বইটি কোন ভাষায় লিখেছেন? তো সঠিক উত্তর হবে আরবি ভাষায়, ঠিক আছে। আল বিরুনি তার কিতাব উল হিন্দ বইটি লিখেছেন আরবি ভাষায়। নিম্নলিখিত ঐতিহাসিক ঘটনাগুলিকে তাদের কালানুক্রমিক ক্রমে সাজাও। তো দেখো কি বলেছে, নাদির শাহ ভারত আক্রমণ এবং দিল্লি আক্রমণ এটা করেছিল 1739 সালে, ঠিক আছে। বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তরিত হয়, এটা হয়েছিল 1765 সালে, ঠিক আছে। হুমায়ুন হারানো অঞ্চল ফিরে পায়। হুমায়ুন দ্বিতীয়বারের জন্য দিল্লির সিংহাসনে বসেছিলেন 1555 সালে। আর আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন, তো এটা হয়েছিল 1761 সালে। তো তোমরাই এখন সাজাও কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোন দেশ প্রতিবার খেলেছে? ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সাল থেকে, ঠিক আছে। 1930 সাল থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয়। তো প্রতিবারই যে দল খেলেছে সেটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিল কিন্তু প্রতিবারই ফিফা ফুটবল বিশ্বকাপ খেলেছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযোগকারী হিমালয় পর্বতের গিরিপথ নয়? তো সঠিক উত্তর হবে শিবকিলা পাস। শিবকিলা এটি হিমাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথ, ঠিক আছে। হিমাচল এবং তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথ হচ্ছে শিবকিলা পাস। পরবর্তী প্রশ্ন, ল্যাকটোজ অক্ষমতা হলো কি? তো ল্যাকটোজ অক্ষমতা হলো এমন একটি অবস্থা যেখানে ক্ষুদ্রান্ত দুগ্ধজাত দ্রব্যে পাওয়া শর্করা ভেঙে ফেলতে অক্ষম। দেখো আমাদের সমস্ত পাচিত খাবার কোথায় জমা হয়? ক্ষুদ্রান্তে গিয়ে জমা হয়। তো এই ল্যাকটোজ অক্ষমতা হলো এই ক্ষুদ্রান্তে যে দুগ্ধজাত দ্রব্যে যে শর্করা পাওয়া যায় সেটা কিন্তু কি করতে ভেঙে ফেলতে পারে না। পরবর্তী প্রশ্ন, কোন শহরটি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে উদয়পুর। রাজস্থানের উদয়পুর প্রাচ্যের ভেনিস নামে পরিচিত, যেখানে কি বলেছে সিটি প্যালেস অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোথায় প্রথম খেলো ইন্ডিয়া জান্সকার শীতকালীন ক্রীড়া উৎসব 2021 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল? তো প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া উৎসব কারগিলে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া উৎসব 2021 এটি কারগিলে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অধাতু খনিজ?
তো সঠিক উত্তর হবে সালফার। ঠিক আছে, সালফার একটি অধাতু খনিজের উদাহরণ। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া। ঠিক আছে, কেনিয়ার নাইরোবিতে এর সদর দপ্তর অবস্থিত। ইউএনইপি এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালের 5ই জুন। ঠিক আছে, 1972 সালের 5ই জুন এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি দেশীয়ভাবে তৈরি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল? আকাশ থেকে আকাশ। ঠিক আছে, এয়ার টু এয়ার বলতে বোঝায় আকাশ থেকে আকাশ, যা 2018 সালে সেপ্টেম্বরে ভারতীয় বায়ুসেনা দ্বারা সফলভাবে পরীক্ষিত করা হয়। তো কোনটি? তো সঠিক উত্তর হবে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা এটা আকাশ থেকে আকাশ মিসাইল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি মাইক্রো প্রসেসর গতি নামে পরিচিত? সঠিক উত্তর হবে ঘড়ির গতি। ঘড়ির গতি একটি মাইক্রো প্রসেসর গতি নামে পরিচিত। ভারত এবং বাংলাদেশ স্থল সীমানা চুক্তির একটি সংশোধিত সংস্করণ ভারতের সংবিধানে কোন সংশোধনীর অধীনে গৃহীত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 100তম সংবিধান সংশোধনী বিল 2015। 100তম সংবিধান সংশোধনী বিল 2015। এখানে ভারত এবং বাংলাদেশের স্থল সীমানা চুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। কোন দেশ 29শে জুলাই 2016 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 164তম সদস্য হয়েছেন? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, যা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তো সঠিক উত্তর হবে আফগানিস্তান। আফগানিস্তান WTOর 164তম সদস্য। নিম্নলিখিত ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে কোনটি একটি মালিকানাধীন সফটওয়্যার নয়? তো সোর্স সফটওয়্যারের উদাহরণ এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স এটা কিন্তু সোর্স সফটওয়্যারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান? তো সঠিক উত্তর হবে সবুজ গাছপালা। সবুজ গাছপালা বাস্তুতন্ত্রের জৈব উপাদান। নভেম্বর 2020 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি আজকের দিন পর্যন্ত কিন্তু সিও রয়েছেন। তো সঠিক উত্তর হবে অলোক সিং। অলোক সিং। ঠিক আছে, অলোক সিং তিনি নভেম্বর 2020-তে এয়ার ইন্ডিয়ার সিও পদে নিযুক্ত হয়েছেন এবং এখনও পর্যন্ত সেই পদেই রয়েছেন। পরবর্তী প্রশ্ন, অহিংসার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য গান্ধী শান্তি পুরস্কার কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া হয়? তো সঠিক উত্তর হয় 1995 সাল থেকে। গান্ধী শান্তি পুরস্কার 1995 সাল থেকে দেওয়া শুরু হয়। রত্নাবলী একটি সংস্কৃত সাহিত্য, এর রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। রত্নাবলী এর রচয়িতা হচ্ছে হর্ষবর্ধন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।